আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক বাংলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় ধাতু ও ক্রিয়াপদ, যা তোমাদের বাংলা ব্যাকরণের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ধাতু ও ক্রিয়াপদ। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখো, আমরা ধাতু ও ক্রিয়াপদ শিরোনাম করেছি, কিন্তু আমরা প্রথমে আলোচনা করব ক্রিয়াপদ। কেননা ক্রিয়াপদ জানলে আমাদের ধাতু চিনতে খুব সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নেই ক্রিয়াপদ কি। ক্রিয়াপদ যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তাহলে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝালে সেটাকে ক্রিয়াপদ বলে। ইংরেজিতে যেটাকে ভার্ব বলা হয়। যেমন দেখো, বাবা এসেছেন, তাহলে এসেছেন এখানে হচ্ছে ক্রিয়াপদ। যেমন ঘড়িতে 10টা বাজে, বাজে হচ্ছে একটি ক্রিয়াপদ। যেমন আমি অঙ্ক করছি, এই করছি হচ্ছে একটি ক্রিয়াপদ। ক্রিয়াপদ নানা রকম হতে পারে। যেমন ভাব প্রকাশের দিক থেকে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। কর্মের দিক থেকে ক্রিয়াপদকে কয়েকভাবে ভাগ করা যায়। তো আমরা এগুলো আস্তে আস্তে আলোচনা করব। প্রথমে দেখো সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। ইংরেজিতে এটাকে ফাইনাইট ভার্ব বলা হয়। অর্থাৎ এই ক্রিয়া দ্বারা একটি বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। কিভাবে দেখো, যেমন সেতু স্কুলে যায়, তাহলে সেতু স্কুলে যায়, এখানে যায় হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ দ্বারা এই বাক্যের একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, তাই এই যায় হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া। আরেকটা উদাহরণ দেখো, বিথু গান গায়। সো এখানে হচ্ছে গায়টা হচ্ছে সমাপিকা ক্রিয়া, কেননা এই গায় দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশিত হয়েছে। এবার দেখো অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব যেটাকে বলা হয়। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন আমি বাড়ি গিয়ে, অর্থাৎ আমি বাড়ি গিয়ে, এই গিয়েটা অর্থাৎ যাওয়া, এই গিয়ে কিন্তু একটি ভার্ব, কিন্তু এই বাক্যে কিন্তু এই গিয়ে দ্বারা বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়নি। আমি বাড়ি গিয়ে আমি যদি এতটুকু বলি তাহলে আমাদের একটা আকাঙ্ক্ষা থেকে যা, তাহলে এই বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পেল না। সো এখানে এই গিয়ে হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়া। যেমন সে বই নিয়ে, এই নিয়ে দ্বারাও কিন্তু এই বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশিত হয়নি। সো এই নিয়েও হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়া। আমাদের এই অসমাপিকা ক্রিয়াটাকে কিন্তু আমরা ইচ্ছে করলে সমাপিকা করতে পারবো। যদি বলি আমি বাড়ি গিয়ে ভাত খাবো, আমি বাড়ি গিয়ে খেলবো, এরকম বলা যায়। কর্মের দিক থেকে ক্রিয়াপদকে কয়েকভাবে ভাগ করা যায়। তার মধ্যে দেখো সকর্মক ক্রিয়া। আমি কর্মের দিক থেকে যে সকর্মক ক্রিয়া বললাম, এটি জানার আগে তোমাদের একটু বলবো যে কর্ম আসলে কি, কর্ম কাকে বলা হয়। যে একটি বাক্যের ক্রিয়াকে যদি তুমি, একটি বাক্যের ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, একটি বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করো তাহলে ওই বাক্যের কর্মপদ তুমি খুঁজে পাবা। আবার বলছি, একটি বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর খুঁজে পাওয়া যাবে সেটাই হচ্ছে কর্মপদ। তাহলে দেখো কিভাবে কর্ম বের করব। সকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলেন। যেমন স্বপন চিঠি লিখছে, এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে লিখছে। তাহলে এখন এই ক্রিয়াটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো। স্বপন কি লিখছে? চিঠি লিখছে। সো এই চিঠি হচ্ছে আমাদের এই লিখছে ক্রিয়ার কর্মপদ। তাহলে একটি বাক্যের যদি ক্রিয়ার কর্ম থাকে সেটাকেই সকর্মক ক্রিয়া আমরা বলবো। যেমন কাঞ্চন বই পড়ছে, তাহলে কাঞ্চন কি পড়ছে? বই পড়ছে। তাহলে বই হচ্ছে এখানে সকর্মক ক্রিয়া। এবার দেখো অকর্মক ক্রিয়া, অর্থাৎ অকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন স্বপন লিখছে, তাহলে এখানে লিখছে হচ্ছে একটি ক্রিয়া। প্রশ্ন করো কি বা কাকে দ্বারা। স্বপন কি লিখছে? এখানে নেই। কাঞ্চন পড়ছে, কাঞ্চন কি পড়ছে? এখানে নেই। কাকে পড়ছে? তাও নেই। সো যেই বাক্যে ক্রিয়ার কোনো কর্ম থাকবে না সেটাকেই আমরা অকর্মক ক্রিয়া বলবো। এবার দেখো দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক মানে বোঝাই যাচ্ছে যে দুইটি কর্ম থাকবে, অর্থাৎ যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন, তাহলে পড়াচ্ছেন হচ্ছে ক্রিয়া,
এই ক্রিয়াটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, তাহলে শিক্ষক কি পড়াচ্ছেন? বাংলা পড়াচ্ছেন। কাকে পড়াচ্ছেন? ছাত্রদের পড়াচ্ছেন। তাহলে এখানে দুইটি কর্মপদ রয়েছে, এই জন্য এটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। আরেকটা উদাহরণ দেখো, মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন। তাহলে খাওয়াচ্ছেন হচ্ছে কাজ অর্থাৎ ক্রিয়া, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, কি খাওয়াচ্ছেন? দুধ খাওয়াচ্ছেন। কাকে খাওয়াচ্ছেন? শিশুকে খাওয়াচ্ছেন। অর্থাৎ শিশুকে এবং দুধ, এই বাক্যের এই ক্রিয়ার হচ্ছে দুইটি কর্মপদ এখানে। এবার দেখো প্রযোজক ক্রিয়া, যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে দেখাচ্ছেন, কিন্তু এই দেখাচ্ছেন কে? প্রযোজকটা কি? প্রযোজকটা হচ্ছে এখানে মা, প্রযোজক হচ্ছে মা, আর খোকা হচ্ছে প্রযোজ্য, আর দেখাচ্ছেন হচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে আমরা জানলাম যে যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হচ্ছে অর্থাৎ দেখাচ্ছেন, এই দেখাচ্ছেন কাজটা মার দ্বারা চালিত হচ্ছে, অর্থাৎ মা হচ্ছে এখানে প্রযোজক আর দেখাচ্ছেন হচ্ছে প্রযোজক ক্রিয়া। এবার দেখো সাপুড়ে সাপ খেলায়, অর্থাৎ এখানে খেলার কাজটা সাপুড়ে খেলছে, অর্থাৎ এই কাজটি করছেন সাপুড়ে দ্বারা। তাহলে এখানে খেলাই হচ্ছে প্রযোজক ক্রিয়া, সাপুড়ে সাপ খেলায়। এবার দেখো যৌগিক ক্রিয়া, একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে। তোমরা একটু খেয়াল করো, আমরা একটু আগেই কিন্তু পড়েছি যে সমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা ক্রিয়া কি। তাহলে একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন সে পাস করে গেল, তাহলে এখানে দেখো এই করেটাও হচ্ছে একটা ক্রিয়া, গেলোটাও হচ্ছে একটা ক্রিয়া, কিন্তু আমি যদি এখানে গেল বাদ দিয়ে শুধু বলি সে পাস করে, সে পাস করে দ্বারা এই বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না। অর্থাৎ এটা হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়া, এটি হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া মিলে একটি যৌগিক ক্রিয়া গঠিত হয়েছে। অর্থাৎ এই করে গেল এই পুরোটাই হচ্ছে একটি যৌগিক ক্রিয়া। এরকমভাবে আরেকটি উদাহরণ দেখো, সাইরেন বেজে উঠল, অর্থাৎ সাইরেন বেজে উঠল, এই বেজে উঠল পুরোটাই হচ্ছে একটি যৌগিক ক্রিয়া। এখানে সাইরেন বেজে এতটুকু বললে বেজেটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া আর উঠলোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সবসময় খেয়াল করবা যে সমাপিকা ক্রিয়া সবসময় বাক্যের শেষেই থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই আমাদের যে ক্রিয়াপদ আলোচনা করলাম এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব ধাতু সম্পর্কে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ধাতু, কেননা আমাদের পরীক্ষায় বারংবার ধাতু এবং ক্রিয়াপদ থেকে প্রশ্ন এসেছে তোমাদের জিএসসি পরীক্ষায়। ধাতু কি? ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। আমরা কিন্তু ক্রিয়া অলরেডি জেনে গিয়েছি যে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়। আমরা বললাম ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। কিভাবে? যেমন দেখো, দেখা একটি ক্রিয়া, দেখা, দেখাটাকে যদি আমরা ভাগ করি তাহলে বলবো দেখ যোগ আ, দেখা। তাহলে দেখো দেখা কাজ ছিল, তাহলে বলছি ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। তাহলে এই দেখটা হচ্ছে একটি ধাতু। ধাতু চিহ্নতে আমরা যে এরকম তোমরা যা রুল ওভার শিখেছ, কিন্তু এটা ব্যাকরণে ধাতু চিহ্ন, এরকম একটা ধাতু চিহ্ন দিতে হবে। তাহলে দেখো দেখ যোগ আ, দেখা। একটি ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়। তাহলে একটি অংশ আমরা পেলাম ধাতু বা ক্রিয়ার মূল, আরেকটা অংশ আমরা ক্রিয়া বিভক্তি বা প্রত্যয় পাওয়া যায়। তাহলে এখানে দেখো যে ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়। আমরা কিন্তু এই উদাহরণে একটি ক্রিয়াপদকে বিশ্লেষণ করে দুটি অংশই পেয়েছি। ধাতু বা ক্রিয়ামূলগুলো কেমন হতে পারে? যেমন কর, যা, খা, পা, বল, দেখ, খেল, দে ইত্যাদি। ক্রিয়া বিভক্তিগুলো কেমন হয়? আ, ই, ছি, সে, বে, তে, লে, লাম ইত্যাদি। এগুলো বিভিন্ন ক্রিয়ার শেষে বসে। এবার আমরা জানবো ধাতু কত প্রকার। ধাতু প্রধানত তিন প্রকার: মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতুগুলো কি? যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে। অর্থাৎ এই সমস্ত ধাতুকে ভেঙে বা বিশ্লেষণ করে কখনোই আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক ধাতু বলে। অনেকটা মৌলিক ধাতুগুলো হচ্ছে আমরা যখন বন্ধু বান্ধবদের সাথে তুচ্ছ অর্থে কথা বলি, সাধারণত আমাদের ক্লোজ ফ্রেন্ডদের সাথে তুই করেই কথা বলি, সেরকম আর কি। যেমন দেখো কর, চল, পর, বর,
পা, যা, দেখ, দে, খা, হ ইত্যাদি। এগুলো হচ্ছে সবগুলোই মৌলিক ধাতু। এবার আমরা জানবো সাধিত ধাতু। মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আপ্রত্যয় যুগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। অর্থাৎ মৌলিক ধাতুর সাথে একটি আপ্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় সেটাই হচ্ছে সাধিত ধাতু। যেমন কর, এটা ছিল একটি মৌলিক ধাতু, এর সাথে আ যোগ করে করা হয়েছে, তাহলে করা হচ্ছে একটি সাধিত ধাতু। দেখ যোগ আ, দেখা। বল যোগ আ, বলা। এবার আমরা জানবো যৌগিক বা সংযোগমূলক ধাতু। অর্থাৎ যৌগিক ধাতুর আরেকটি নাম হচ্ছে সংযোগমূলক ধাতু। এটা কিভাবে হয়? বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের সাথে কর, দে, হ, পা, খা ইত্যাদি মৌলিক ধাতু মিলিত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে যৌগিক বা সংযোগমূলক ধাতু বলে। অর্থাৎ কিভাবে গঠিত হবে? বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের সাথে এই মৌলিক ধাতুগুলো গঠিত হয়ে, মৌলিক ধাতুগুলো মিলিত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় সেটাই হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। যেমন দেখো, ভয় কর, ভয় কর, ভালো হ, উত্তর দে, মার খা, দুঃখ পা ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই যে ধাতুকে যে 3 শ্রেণীতে বিভাজন করা হয়েছিল, প্রত্যেকটি শ্রেণীর আবার শ্রেণীবিন্যাস রয়েছে মাঝখানে। যেমন মৌলিক ধাতুগুলোকে আবার 3 ভাগে ভাগ করা যায়। তোমাদের জ্ঞাতার্থে বলছি, ধাতু সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে যে সাধিত ধাতু কত প্রকার, মৌলিক ধাতু কত প্রকার, ধাতু কত প্রকার, অর্থাৎ ধাতুর কোনো প্রকারভেদ সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসলেই তোমরা 3 দেখাবে, 3 প্রকার দেখাবে, তাহলে তোমাদের অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। মৌলিক ধাতু, মৌলিক ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, আমরা আগেই পড়েছি। এই মৌলিক ধাতুর অপর নাম হচ্ছে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু বলা হয় থাকে। বাংলা ভাষায় মৌলিক ধাতু 3 প্রকার। এটা হচ্ছে সংস্কৃত ধাতু, বাংলা ধাতু এবং বিদেশাগত ধাতু। সংস্কৃত ধাতু কোনগুলো? তৎসম, তৎসম মানে কি? তৎ অর্থ তাহার, সম অর্থ সমান, অর্থাৎ তাহার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। সংস্কৃত থেকে যে ক্রিয়াপদগুলো এসেছে, তৎসম ক্রিয়াপদের ধাতুকে সংস্কৃত ধাতু বলে। যেমন অঙ্কন, এই অঙ্কন শব্দটাকে বিশ্লেষণ করলে অঙ্ক যোগ অন, তাহলে এই অঙ্কটা হচ্ছে একটি ধাতু, সেই অঙ্ক ধাতুটা হচ্ছে একটি সংস্কৃত ধাতু, কেননা অঙ্কন শব্দটি সংস্কৃত। দৃশ যোগ দৃশ্য, এখানে দৃশ হচ্ছে একটি সংস্কৃত ধাতু। কর্তব্য, ক্রি যোগ তব্য, কর্তব্য, এখানে ক্রিটা হচ্ছে একটি সংস্কৃত ধাতু। এরকম হাস্য, হস যোগ জ, হাস্য, এই হসটা হচ্ছে একটি সংস্কৃত ধাতু। পরীক্ষায় কিন্তু আমাদের সংস্কৃত ধাতু প্রায় প্রশ্ন এসেছে পরীক্ষায়, অনেক পরীক্ষায়। একটু তোমাদের জ্ঞাতার্থে বলছি যে সংস্কৃত ধাতু চেনার আরও কিছু লক্ষণ রয়েছে। যেমন সংস্কৃত ধাতুর মধ্যে দেখবে যে আমাদের ফলা থাকবে, তারপরে সংযুক্ত বর্ণ থাকবে, র ফালা থাকবে, মূর্ধন্য স থাকবে, যে কোন ফলা থাকবে, এগুলো থাকলে দেখা গেছে যে তোমরা ধরে নিবে এটা হচ্ছে সংস্কৃত ধাতুর একটি উদাহরণ। আর তোমাদের বইয়ে 8ম শ্রেণীর বইতে এই 4টি উদাহরণই দেওয়া আছে, পারলে মুখস্থ করে নেবে, তাহলে আর কোনো ঝামেলা নেই। এবার দেখো বাংলা ধাতু, যে ধাতু সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয় তাকে বাংলা ধাতু বা খাঁটি বাংলা ধাতু বলে। অর্থাৎ সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তন হয়ে যেগুলো বাংলা ভাষায় এসেছে সেটাকে বাংলা ধাতু বলা হয়। যেমন আমরা আগের উদাহরণে পড়েছিলাম যে অঙ্কন, এই অঙ্কন শব্দটা বাংলা ধাতুতে এসে কি হয়েছে, যখন অঙ্কন থেকে আঁকা হয়েছে, তাহলে আঁকাকে যদি আমরা বিশ্লেষণ করি, আঁক যোগ আঁকা, এই আঁক হচ্ছে একটি বাংলা ধাতু। ওখানে আমরা দেখেছিলাম দৃশ্য, দৃশ্যটা বাংলাতে বাংলা ধাতুতে এসে দেখা হয়ে গিয়েছে, তাহলে দেখাকে বিশ্লেষণ করলে দেখ যোগ তাহলে এই দেখটা হচ্ছে এখানে বাংলা ধাতু হিসেবে বসেছে। এরকম হাস্য, হাস্য এখানে এসছে হাসি হয়ে এসেছে, কিছুটা পরিবর্তন হয়ে, হাসিকে বিশ্লেষণ করলে হাস যোগ ই। এরকমভাবে দেখো বিদেশাগত ধাতু, অর্থাৎ বিদেশি ধাতু, বিদেশি ভাষা থেকে আগত যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাকে বিদেশাগত ধাতু বা বিদেশি ধাতু বলে। যেমন উদাহরণ দিয়েছি খাটবে, খাটবে এটাকে বিশ্লেষণ করলে খাট যোগ বে, খাটবে। বিগ্রাণু, বিগড় যোগ আনু, তাহলে এখানে বিগড় খাট, তারপরে এখানে দেখো টানা, টান যোগ টানা। জমাট, জম যোগ জমাট, অর্থাৎ এখানে খাট, বিগড়, টান, জম এই শব্দগুলোই হচ্ছে আমাদের
বিদেশাগত ধাতু। পরীক্ষায় কিন্তু এগুলো প্রশ্ন আসবে যে খাটবে, এখানে খাট কোন ধরনের ধাতু, তাহলে তোমরা কি উত্তর দিবা? এটা হচ্ছে বিদেশাগত ধাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মৌলিক ধাতু সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব সাধিত ধাতু। সাধিত ধাতু হচ্ছে 3 প্রকার, যেমন প্রযোজক ধাতু, নাম ধাতু বা কর্মবাচ্যের ধাতু। প্রযোজক ধাতু কি? আমরা কিন্তু প্রযোজক ক্রিয়া শিখেছিলাম, এখন শিখব প্রযোজক ধাতু। প্রায় একই রকম। যেমন দেখো, মৌলিক ধাতুর পরে অপরকে নিয়োজিত করা অর্থে আপ্রত্যয় যুগে যে ধাতু গঠিত হয় তাকে প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু বলে। অর্থাৎ প্রযোজক ধাতুর অপর নাম যদি পরীক্ষা আসে তাহলে তোমরা দিবা নিযন্ত ধাতু। যেমন দেখো, পড়া, পর যোকা পড়া। এখানে উদাহরণ দিয়েছে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, কিন্তু বেসিক্যালি দেখো শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক আর পড়াচ্ছেন হচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে এই প্রযোজক ক্রিয়ার মধ্যেই তো আসলে এই প্রযোজক ধাতুটা খুঁজে পাওয়া যাবে, এই জন্য এই পড়া হচ্ছে একটি প্রযোজক ধাতু। এবার দেখো নাম ধাতু। বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আপ্রত্যয় যুগে গঠিত ধাতুকে নাম ধাতু বলে। যেমন দেখো, আমরা একটা উদাহরণ দিচ্ছি, হাতা। অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয়। এখানে একটা খেয়াল করো যে হাতানো, তাহলে হাতানো, হাত যোগ আনো হাতানো, এখানে হাতটা হচ্ছে একটা বিশেষ্য, তাহলে বিশেষের পরে একটা আপ্রত্যয় যোগ হয়েছে, যেমন হাত যোগ হাতা। তাহলে দেখো হাত যোগ হাতা, তাহলে এটা বিশেষের পরে একটা আপ্রত্যয় যোগ, একটা নাম ধাতু গঠিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সাধিত ধাতুর আরেকটি প্রকারভেদ রয়েছে, কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্যের ধাতু, বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে তখন সেই ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে। বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন, অর্থাৎ এই কর্তা মানে হচ্ছে ইংরেজিতে সাবজেক্ট বলা হয়, আর কর্মটা তো তোমরা চিনেছো যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর খুঁজে পাওয়া যায় সেটা কর্ম। বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে তখনই সেই ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে। কর্মবাচ্যের ক্রিয়ার মূলকেই কর্মবাচ্যের ধাতু বলবো আমরা। মৌলিক ধাতুর সাথে আপ্রত্যয় যুগে ধাতু গঠিত হয়। যেমন দেখো, আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি, তাহলে এই বাক্যে একটু খেয়াল করো, আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি। কি করতে বলেছি? অঙ্কটি করতে বলেছি। তাহলে এই অঙ্কটি হচ্ছে আমাদের একটি কর্ম, আর এখানে হচ্ছে অঙ্কটি কর্ম, তাহলে এখানে কর্তা কোনটা অর্থাৎ সাবজেক্ট কোনটা? তাহলে আমি। দেখো এই বাক্যে এই আমির চেয়ে কিন্তু আমি এই ক্রিয়ার সাথে আমির চেয়ে কিন্তু অঙ্কের সম্পর্ক সবচেয়ে বেশি। অঙ্কটি করতে বলেছি, এটা কিন্তু হাইলাইটস করেছে। এই জন্যই বলা হয়েছে বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে তখন সেই ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে। অর্থাৎ এখানে দেখো করা, এই যে করতে বলেছি করা, এই করাটা হচ্ছে একটি কর্মবাচ্যের ধাতু। ঠিক তেমনিভাবে আরেকটি উদাহরণ, বইটি হারিয়ে ফেলেছি। কি হারিয়ে ফেলেছি? বইটি হারিয়ে ফেলেছি। তাহলে এই কর্মের সাথে কিন্তু ক্রিয়ার সম্পর্কটা গভীর। সো এখানে বইটি হারিয়ে ফেলেছি, হারানো বা হারিয়ে একই কথা, যেমন হার যোগ হারা। তো এই ক্রিয়াপদটা হচ্ছে আমাদের কর্মবাচ্যের ধাতু। সো শিক্ষার্থীরা, আমরা যতটুকু আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।